বামুন জিন আগেরকালের গ্রামের মানুষদের কাছে, বিশেষ করে দাদা দাদি নানা নানির মুখে অতি পরিচিত একটি নাম ছিল বামুন জিন। বলা হতো তখনকার সময় ছোট বাচ্চা জন্ম নিলে বিশেষ করে 6 দিন তাদেরকে বিশেষ হেফাজতে এবং নিরাপদের সাথে রাখতে হতো, কারণ এই সময় বিভিন্ন রকম বদ জিনিস অথবা বদ জিন এবং বিশেষ করে এই বামুন জিনের কথাটা সবথেকে বেশি শোনা যেত। তারা নাকি বাচ্চাদের উপর বিশেষভাবে আকর্ষিত হতো। তবে গ্রামের এইসব কথা কিছু মানুষের কাছে রূপকথা মনে হলেও কিছু মানুষের কাছে ছিল তা অতি বাস্তব একটি ঘটনা। তবে এই গ্রামের কথা যদি এখন আমি বলি শহরে কারোর সাথে ঘটেছে, তবে কেমন লাগবে আপনার কাছে? জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে এই বামুন জিনকে কেন্দ্র করে ঢাকার ডেমরায় ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। ঘটনাটি আমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছে সুমন ভাই। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনাটি শুরু করা যায়। সুমন ভাই ঢাকার ডেমরার একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করত এবং বেশি দিন হয় নাই তার বিয়ের। তো বিয়ের প্রায় 1.5 বছরের পর তার ওয়াইফ প্রেগন্যান্ট হয় এবং সাধারণভাবে ডেলিভারি হওয়ার পর সে তার নতুন বাচ্চা নিয়ে একটি নতুন ফ্ল্যাটে ওঠে। তো তার ওয়াইফ, তিনি এবং বাচ্চা 3 জন মানুষই বাসায় থাকতো, বড় একটি ফ্ল্যাট নেয়। আর ডেমরার আবাসিক এলাকায় মানুষের আনাগোনা ছিল খুবই কম। তো 4 তলার একটি ফ্ল্যাটে তারা উঠে এবং মেয়েটি বাচ্চাটিকে নিয়ে একেবারে যেহেতু নতুন, তো সামলানোর ব্যাপারে ছিল ও পারদর্শী ছিল না। তো যাই হোক, একদিনকার রাত্রেবেলা হাজব্যান্ড, ওয়াইফ এবং বাচ্চা তারা বেডে ঘুমায় এবং বলে রাখা ভালো, তারা যে রুমে ঘুমাতো সেই রুমে তাদের বেডটা ছিল একটা জানালার সাথে লাগানো, অ্যাটাচ করা, এবং জানলার সাথে অ্যাটাচ করা ছিল ব্যালকনি, মানে বারান্দা। তো তার ওয়াইফ বারান্দার কাছেই, মানে জানালার দিকেই ঘুমায় এবং তার সাইডে বেবিটাকে রাখে। তো গ্রামের একটা প্রাচীন কথা আছে বা প্রচলিত কথা আছে যে ছোট বাচ্চাদের কখনো একা রাখতে নেই, বা কিংবা তাদেরকে পিঠ দেখিয়ে ঘুমাতে নেই, মানে পিছনে রেখে অলওয়েজ তাদেরকে মার কোলে বা বুকের সাথে জড়িয়ে রাখতে হয়। তো সেদিনকার রাতের ঘটনা, তার মা ঘুমাতে বাচ্চাকে ডান সাইড থেকে নিয়ে সে ভুলবশত ঘুমের তালে বাম সাইডে নেয় এবং মাঝরাতের দিকে সে অন্য একটা সাইডে কাতে ঘুমায় পড়ে এবং বাচ্চাটা তার পিছনে পড়ে যায়, মানে ব্যাক সাইডে বাচ্চাটা থাকে। তো হঠাৎ করে রাত্রে অলমোস্ট 3টা বা 3:20 দিকে তার ঘুমটা ভাঙে। তার এমন মনে হচ্ছিল যে বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে। তো চট করে তার পুরো শরীর ভার হয়ে গেল, এই কথাটা মনে পড়ে এবং সাথে সাথে তার মনে পড়লো বাচ্চাটা তার সামনে নেই, বাচ্চাটা তার পিছে। সে সাথে সাথে এই কাঁধ থেকে ওই কাঁধেও গেল এবং সে সঙ্গে সঙ্গে বারান্দায় দেখলো একটি মানুষের মতো অবয়ব বারান্দায় দাঁড়িয়ে আছে। সে বাচ্চাটিকে জড়িয়ে ধরলো এবং ঠিক মতো ক্ষীণ দৃষ্টিতে বারান্দার দিকে তাকালো এবং সে দেখতে পেল এই খাটো প্রকৃতির একজন মানুষ বারান্দার এই মাথা থেকে এই মাথায় খুব ঘন পায়ে পায়চারি করছে। সে মানুষটাকে দেখে খুবই চমকে যায় যে এত রাত্রেবেলা, রাত 4টার দিকে এই বারান্দায় কে থাকতে পারে। চোর ওঠার মতো কোনো ব্যবস্থা সেখানে ছিল না। তো সে খুবই নিরিখ হয়ে বারান্দার দিকে যখন তাকায়, সে একটা সময় স্পষ্টভাবে দেখতে পারে যে একটি 3 ফুটের বা 3.5 ফুটের একটি মানুষ, প্রাপ্তবয়স্ক একটি মানুষ, 3.5 ফুটের, চেহারাটা ভীষণ বিকৃত এবং বয়স হবে প্রায় 60 থেকে 65 বছর বৃদ্ধ একটা পেটে মানুষ, অর্থাৎ বামুন। তার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। সে বারান্দার এই মাথা থেকে এই মাথায় হাঁটাহাঁটি করছিল এবং কিছুক্ষণ পর বারান্দার দরজায় সে একটা করে টোকা দিচ্ছিল এবং তার ভাবে মনে হচ্ছিল যে সে বাচ্চাটিকে নেওয়ার জন্য খুব পাতারি করছে। এই অবস্থা দেখে বাচ্চাটির মার মুখে কোনো কথা আসতেছিল না।
সে চিৎকার করতে চেয়েও চিৎকার করতে কোনোভাবেই পারতেছিল না। তার হাজব্যান্ড তার পাশেই ঘুমায় এবং সে কোনো রকমভাবে তার একটা হাত খুব কষ্ট করে মুভ করে তার হাজব্যান্ডের শরীরের উপর জোরে ফালায় এবং তার হাজব্যান্ড সাথে সাথে চমকে উঠে বলে, কি হয়েছে। তখন সে ইশারা দিয়ে বারান্দার দিকে দেখালো এবং তার হাজব্যান্ডও সেম সময় দেখলো যে সেই বামুনটা বারান্দায় হাঁটাহাঁটি করতেছে। তার হাজব্যান্ড একটু জোর গলায় বলে উঠলো, ওই কে। যখন কে বলে উঠলো, বামুনটা হাঁটার গতি থামিয়ে দিল এবং চট করে দাঁড়িয়ে ঠিক বারান্দার জানালা থেকে বামুনটার চোখ দুটো তার হাজব্যান্ড এবং তার ওয়াইফের চোখে চোখ পড়ল। ভীষণ ভয়ের একটি মুহূর্ত, তারা কিছু বুঝে উঠতে পারলো না। বামুনটা তাদের দিকে বড় বড় চোখ করে তাকালো এবং একটি ভয়ানক বিকৃত একটি হাসি দিল তাদের দিকে এবং হাসি দিয়ে চোখের পলকে তার ওয়াইফ এবং সে নিজে এই ঘটনাটির সাক্ষী, তাদের চোখের পলকে জিনিসটা বাতাসে মিশে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। তো এইটা ছিল সেদিনকার রাতের ঘটনা এবং এই ঘটনাটি দেখে তারা ভীষণ ভয় পায় এবং পরদিন সকালবেলা উঠেই তার ওয়াইফ তার মাকে ফোন দিয়ে এইসব ঘটনা খুলে বলে এবং তার মা তখন তাকে বারবার বারণ করে যে আমি তোকে বারবার বলেছিলাম যে বাচ্চাকে কোনোভাবেই তুই একা রাখবি না বা পিঠ দেখে থাকবি না, আর অবশ্যই বাচ্চাকে দোয়া দূর করে রাত্রেবেলা ফু দিয়ে জড়িয়ে ধরে রাখবি। সেই ঘটনাটি ঘটে যাওয়ার 3-4 দিন পর ঠিক রাত্রেবেলা তার আবারও হুঁশ ছুটে যায় এবং বাচ্চাটিকে সে হাত থেকে একটু দূরে সরিয়ে রাখে এবং সে ঘুমের তালে একেবারে নেশা ঘুমে সে ঘুমিয়ে পড়ে এবং একটার সময় তার আবারও ঘুম ভাঙে এবং তার সেম অনুভূতি সেদিনকার মতো অনুভূতি হতে লাগলো যে কিছু একটা বারান্দায় আছে এবং সেদিন তারা ভুলবশত বারান্দার গেটটা লাগাতে তারা ভুলে যায় এবং একটা সময় সে অনুভব করে যে বাচ্চাটির পায়ে কেউ জানি হাত বসিয়েছে এবং বাচ্চাটিকে নিচের দিকে টানছে। সেই ঘটনাটি দেখে বাচ্চাটিকে আঁকড়িয়ে ধরলো এবং জোরে চিৎকার দিয়ে উঠলো এবং সাথে তার হাজব্যান্ডও লাফ দিয়ে উঠোর সাথে সাথে তারা কিছুই দেখলো না। সাথে তারা লাইট জ্বালালো এবং তার ওয়াইফ তাকে বলতে লাগলো যে বারান্দা থেকে একটি হাত তার বাচ্চার পায়ে ধরছে এবং টান দিয়ে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছিল। তারা এই ঘটনাটা দেখে ভীষণ ভয় পায় এবং তারা সেদিন রাত্রেবেলা সেই রুমে আর ঘুমানোর সিদ্ধান্ত নেয় না। তারা বালিশ টালিশ নিয়ে পাশে একটি রুমে এসে ফ্লোরে ঘুমিয়ে পড়ে এবং পরদিন বাসায় পাশের এক মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। সেই ইমাম সাহেব এসে বলল, এখানে কোনো জিনের কোনো আসর নেই, তবে হ্যাঁ, বাচ্চা একেবারেই ছোট, বাচ্চার বয়স হচ্ছে 5 দিন। তো এই 5 দিনের বাচ্চাকে একটু বিশেষ হেফাজতে এবং দোয়া দুরুদ পরে 24 ঘন্টা রাখতে হবে, তবেই এই ধরনের জিনিস থেকে বেঁচে থাকা সম্ভব। আর এই ধরনের বাচ্চার সাথে এই ধরনের খারাপ জিনিস আকর্ষিত হওয়াটা স্বাভাবিক ঘটনা। তো সেদিনকে ইমাম সাহেব কিছু পড়া পানি এবং বাচ্চাকে একটু ঝাড়ফুঁক করে দিল। তারপর আলহামদুলিল্লাহ তারপর থেকে আমরা এই ধরনের কোনো ঘটনা আর ফেস করি নাই। তবে ঢাকা শহরের ডেমরার একটি এলাকায় এরকম ইট পাথরের দেয়ালের মাঝে এই ধরনের একটি ঘটনা যে আমাদের সাথে ঘটে যাবে তা আমরা জীবনও কল্পনা করতে পারিনি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই পড়ে শোনাবেন। তো এই ছিল আমাদের ঘটনাটি। আশা করি লিসেনার যারা শুনছেন তাদের প্রত্যেকের এই ঘটনাটি ভালো লেগেছে। পরে অদ্ভুত যে গ্রামের এই ধরনের প্রাচীন এবং লোককথা যখন বাস্তবে রূপ নেয় তখন এই ধরনের ঘটনা হয়ে ওঠে ভীষণ ভয়ঙ্কর। যাই হোক, এই ছিল আজকের ঘটনাটি এবং কোরবানি ঈদের আর বেশি সময় নেই, রাত পোহালেই কাল কোরবানি ঈদ। তো কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। প্রত্যেকেই যাত্রা পথে আছেন কিংবা যে যার গ্রামের বাড়ি কিংবা শহরে আছেন, গরু নিয়ে ব্যস্ত, গরু ছাগল নিয়ে ব্যস্ত, কোরবানির পশু নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ঘটনা শোনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, ঈদ মুবারক। দেশ ও দেশের বাহির হতে
যে যেখান থেকে আপনারা আমাদেরকে শুনছেন। ভৌতিক রহস্য থেকে আমি সামিউর রাতুল আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা। বিশ্বের কোনো কোনো দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করাও হয়ে গিয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, এই ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাড় হিম করা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে পাঠিয়েছিলেন দিনাজপুর জেলার একটি অঞ্চল থেকে শাহিন উদ্দিন ভাই। তিনি একসময় অ্যাম্বুলেন্স চালানোর পেশায় নিয়োজিত ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে সে তার জীবনের প্রথম পেশাই শুরু করেন এই অ্যাম্বুলেন্স চালানোর মাধ্যমে। প্রায় 8 বছর ধরে সে এই পেশায় নিয়োজিত ছিলেন, কিন্তু 2019 সালে তার সাথে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার কারণে তিনি এতটাই বিষণ্ণতার মধ্যে ছিলেন, যার কারণে এখনো সম্পূর্ণরূপে তিনি ঠিক হতে পারেননি। বর্তমানে তিনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চলুন ঘটনায় চলে যাওয়া যাক। 2019 সালের মাঝামাঝি দিকে ঢাকার মুগদা মেডিকেল হাসপাতাল হতে রংপুরের উদ্দেশ্যে একটি লাশ তাকে পৌঁছানোর জন্য বলা হয়ে থাকে। তখন তার অর্থগত দিক খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু তারপরও তিনি বেশি চিন্তা করছিলেন যে লাশটিকে নিয়ে যাবেন কি যাবেন না। তখন লাশের সাথে তার পরিচিত লোক ছিল, তার নাম মশিউর। তো মশিউর সাহেব এসে বললেন যে ভাই, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। এই লাশের যে আত্মীয় স্বজনরা আছেন, তাদের অবস্থা আল্লাহর রহমতে সচ্ছল আছে। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি টাকা পয়সার দিক দিয়ে ঠকবেন না। তারপরও শাহিন ভাই টাকা পয়সার একটি সঠিক লেনদেন করে নিলেন যে তাকে ওই পরিমাণ টাকা দিতেই হবে। বাকি যদি অতিরিক্ত টাকা তারা দিয়ে থাকেন, সেটি তাদের ব্যাপার। তারপরও তিনি টাকা পয়সা কিছু অ্যাডভান্স হিসেবে নিয়ে গাড়ির সকল কাজ এবং ফুয়েল ভর্তি করে নিলেন। তাদের লাশের ব্যাপারে কথা হয়েছিল রাত 8টার দিকে, কিন্তু লাশের জন্য হাসপাতালের প্রয়োজনীয় সকল কার্যক্রম শেষ করতে করতে রাত 11টা বেজে যায়। তার সাথে যে হেল্পার ভাই ছিলেন, তিনি অসুস্থ এর কারণে তার সাথে যেতে পারেননি, কিন্তু লাশ পৌঁছানোর কাজ যেহেতু নিয়েই নিয়েছেন, তাই সে নিরুপায় হয়ে মশিউর ভাইকে বললেন যে ভাই, আপনাদের লাশের সাথে কে যাবে? তখন সে বললেন যে আমি যাব, কোনো টেনশন করবেন না। তারপর আরো সকল কারিগরি কাজ শেষ করে তারা রওনা দিলেন রাত 11টা 30-এর দিকে। গাড়িতে শুধুমাত্র তারা দুজনই ছিল, যার ফলে শাহিন ভাই একটু নিজেকে রিল্যাক্স ফিল করতে পারছিলেন যে যাক, একা তো আর যেতে হবে না। শাহিন ভাই ড্রাইভিং আস্তে আস্তেই করছিলেন। এভাবে আস্তে আস্তে রাস্তা এগোতে থাকলেন। ঢাকা শহর ছাড়তে তাদের তেমন একটা সময় লাগেনি। প্রায় 1 ঘন্টার মধ্যে তারা গাবতলী আমিন বাজার সেতু পার হয়ে গেলেন। হাইওয়েতে যখন তারা উঠে যান, তখন তারা কথা বলতে বলতে পথ পাড়ি দিতে লাগলেন। এভাবে করে আমিন বাজার, হেমায়েতপুর খুব আরামেই পথ অতিক্রম করে ফেললেন। কোনো সমস্যা হয়নি তাদের। পথ পাড়ি দিতে দিতে মানিকগঞ্জের কাছাকাছি এসে একটু ছোটখাটো ঘটনা ঘটে। সেটি শাহিন ভাই বুঝেও না বুঝার ভান করলেন। মানিকগঞ্জে বেউথা ব্রিজে উঠার আগে একটি সুনসান ঘন জঙ্গলের মতো জায়গা আছে, যেখানে তাদের গাড়িটির উপরে ধূপ করে একটি বস্তু পড়ে। কিন্তু শাহিন ভাই এটি কিছু মনেই করলেন না, কিন্তু সেটি কি বুঝতে পেরেছিলেন যে তার গাড়ির উপর কিছু একটা তো পড়েছে, কিন্তু সে এটি তেমন পাত্তা দিলেন না। অন্যদিকে মশিউর ভাইও এটি টের পেয়েছিলেন, কিন্তু সেও বুঝতে পেরে শাহিন ভাইয়ের দিকে বারবার তাকাচ্ছিলেন। তখন শাহিন ভাই মুচকি এসে বললেন যে কি ভাই, ভয় লাগতেছে নাকি? বলে রাখা ভালো, মশিউর সাহেবের দায়িত্ব ছিল লাশের দিকে কিছুক্ষণ পর পর নজর রাখা। তো এই ঘটনার পর মশিউর সাহেব একটু ভয় পেয়েছিলেন, তাই সে লাশের দিকে বারবার নজরদারি করছিলেন। তখন শাহিন ভাই একটু আশ্বাস দিয়ে বললেন যে ভাই, রাতের বেলা লাশের গাড়ি দিয়ে পাড়ি দিতে গেলে এরকম একটু একটু সমস্যা হয়ই। তো সেই ঘটনা ঘটার পর তাদের সাথে তেমন ঘটনা ঘটেনি। এরকম করে তারা আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে আরিচা ঘাট পৌঁছে গেলেন। ঘাটেও মোটামুটি ভালো ভিড় ছিল, কিন্তু তারপরও আস্তে আস্তে ফেরিতে উঠে পড়ে তাদের ফেরি পাড়ি দেওয়া শুরু করলো। এভাবে তাদের ফেরি পাড়ি দিতে দিতেও তেমন একটি সময় লাগলো না। ফেরি দিয়ে নদী পার করার পর তারা সেখান থেকে আস্তে আস্তে আগের মতো স্পিডে রাস্তা পাড়ি দিতে থাকলেন। সেখান থেকে তারা যখন আমিনপুর পার করলেন, তার কিছু দূর পার করতে করতেই তাদের সে আগের মতো গাড়ির উপর ধূপধাপ করে কোনো বস্তু মনে হচ্ছিল লাফ দিয়ে পড়ছিল। আমিনপুর থেকে বগুড়া এই রাস্তাগুলোর মধ্যে কোনো প্রকার দোকানপাট
বা বাজার এগুলো কিছুই নেই। আমিনপুর থেকে বগুড়া প্রায় 120 কিলোমিটার রাস্তার মধ্যে কিছু কিছু জায়গা ছাড়া কোনো ব্যস্ত বাজার নেই এবং রাতের প্রায় 2টার মতো বাজছিল। এত রাতে বাজার খোলাও থাকবে না। তো আমিনপুর পার করার পরপরই তাদের সাথে এই গাড়ির উপর ধূপধাপ আওয়াজ হচ্ছিল। কোনো অন্যদিকে মশিউর সাহেব তো লাশের দিকে প্রতিনিয়ত নজর রেখেই চলেছে। এত পরিমাণে ধূপধাপ আওয়াজ হওয়া সত্ত্বেও শাহিন ভাই খুব নর্মাল ভাবেই গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু মশিউর সাহেব খুব ভয় পাচ্ছিলেন। কিছু দূর এভাবে গাড়ি চালাতে চালাতে শাহিন ভাই এবং মশিউর সাহেব দুজনই খেয়াল করলেন যে রাস্তার মধ্যে থাকা একটি বড় গাছের মধ্যে সাদা কাফনের কাপড়ের মধ্যে একটি লাশ ফাঁসির মতো করে ঝুলে আছে। এটি দেখে মশিউর সাহেব খুব ভয় পেয়ে যান এবং আবার পিছনে তাকিয়ে দেখেন যে গাড়ির মধ্যে থাকা লাশ ঠিকঠাক আছে কিনা, কিন্তু পেছনে তাকিয়ে দেখলেন যে লাশ নেই। এরপর তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং শাহিন ভাইকে বললেন যে ভাই, গাড়িতে লাশ নেই। শাহিন ভাই আবারও আশ্বাস দিয়ে বললেন যে ভাই, আপনি খুব ভয়ে আছেন, এগুলো নিয়ে চিন্তা করবেন না, লাশ তার জায়গায় ঠিকঠাক মতোই আছে। কিছুক্ষণ পর রাস্তায় চলতে থাকার পর সব ঠিকঠাক। তখন শাহিন ভাই মশিউর ভাইকে বললেন যে ভাই, এখন দেখেন লাশ ঠিকঠাক জায়গায় আছে নাকি। এবার তিনি পিছনে তাকিয়ে দেখলেন যে না, লাশ ঠিকঠাকই আছে। এভাবে আস্তে আস্তে রাস্তায় চলার পর মশিউর সাহেব অনেকক্ষণ যাবৎ চুপ হয়েছিলেন, একদম কোনো কথা বলছিলেন না। হঠাৎ মশিউর সাহেব এমন চুপ হয়ে থাকা দেখে শাহিন ভাই বললেন যে ভাই, আপনি হঠাৎ এত চুপ হয়ে গেলেন কেন? এভাবে জিজ্ঞেস করতে করতে তাকে হালকা একটু ধাক্কা দিলেন। ঠিক তখনই মশিউর সাহেব হেসে উঠলেন আর বলতে লাগলেন যে তোর দেখছি খুব সাহস রে, আয় এবার দেখি তোর সাহসের পরীক্ষা করি। এটি বলার পর মশিউর সাহেবের চেহারা অন্যরকম হতে লাগলো, আস্তে আস্তে চোখের নিচে কালো দাগ পড়তে লাগলো। তার এরূপ অবস্থা দেখে এবার শাহিন ভাই ভয় পেয়ে গেলেন। তারপরও তিনি গাড়ি চালানো বন্ধ করলেন না। তখন তার পাশের থেকে মশিউর সাহেব আবার হাসতে হাসতে বলতে লাগলেন, তুই তো এখনো ভয় পাসনি, তাহলে এই দেখ। এটি বলে সে নিজের ঘাড় নিজের হাত দিয়ে ধরে তার ঘাড় পুরোপুরি মটকিয়ে ফেলেন এবং দেখতে পেলেন তার মাথার পেছনের দিকে অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে। এটি দেখার পর শাহিন ভাই এতটাই ভয় পেয়ে গেলেন যে সে তার সকল সাহস হারিয়ে ফেলেন এবং সেখানেই সে অজ্ঞান হয়ে গেলেন। তার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে তার গাড়ির ভিতরই পেলেন এবং তার গাড়িটি একটি পেট্রোল পাম্পের ভিতর অবস্থান করছিল। সে অবাক হয়ে গিয়েছিল যে এটা কিভাবে সম্ভব, আমি গাড়ির ভিতরই অজ্ঞান হয়ে গেছিলাম, গাড়ি এত সেফলি এখানে পার্কিং করে আছে কিভাবে, এবং সে কোন জায়গায় আছে সেটি চেক করে দেখলো যে সে বগুড়ায় পৌঁছে গেছে। এটি দেখে সে আরো অবাক হয়ে রইল যে গাড়ি এত দূর একা একা কিভাবে আসলো। তারপর সে তার পাশে মশিউর সাহেবকেও দেখলেন যে সেও অজ্ঞান হয়ে আছে। তাকে ধাক্কা দিয়ে ডাক দেওয়ার পর সে চিৎকার দিয়ে শাহিন ভাইকে বলতে লাগলেন যে ভাই ভাই, আমার সামনে আসবেন না, আপনার হঠাৎ কি হয়েছিল, আমি আপনাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তখন মশিউর ভাইও বলল যে ঠিক তার সাথে সেই ঘটনাই হয়েছিল যেটি শাহিন ভাইয়ের সাথে ঘটেছিল, অর্থাৎ দুইজনের সাথে একই রকম ঘটনা ঘটেছিল। তাদের যখন এরূপ কথা চলছিল তখন তারা গাড়ির ভিতরে থাকা লাশের কথা ভুলে গিয়েছিলেন। তখন তারা দুজন হঠাৎ এই কথা মনে পড়ার পর পেছনে থাকা লাশের দিকে তাকিয়ে দেখলেন যে লাশ তখনও ঠিকঠাক মতো আছে। তারপরও পুরোপুরি লাশ ভালো মতো চেক করার জন্য শাহিন ভাই পেছনে গিয়ে লাশ চেক করে দেখলেন যে না, লাশ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি দেখে তিনি পেছন থেকে গাড়ির সামনের দিকে আসছিলেন, তখন একজন লোক মোটা গম্ভীর গলায় তাকে পেছন থেকে সালাম দিল। তিনি পিছনে তাকিয়ে সালামের উত্তর দিলেন এবং দেখলেন যে একজন সুন্দর এবং লম্বা চড়া লোক তাকে এসে বলছিল যে বাবা, আশা করি ভালো আছো, তোমাদের একটা অনুরোধ জানাই, ফজরের আজান দিতে আর আধা ঘন্টা বাকি, তোমরা এখানে অবস্থান করো, আজানের পর তোমরা তোমাদের গন্তব্যে রওনা দিও। তখন তিনি অনেক চিন্তা করে দেখলেন যে রাস্তায় তাদের সাথে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল সেটির কথা চিন্তা করে গাড়ির ভিতর মশিউর সাহেবকে বললেন যে আজান দিতে আর 30 মিনিটের মতো বাকি, এখানে অবস্থান করি, আজানের পর রওনা দিই, কি বলেন? তিনিও সম্মতি জানালেন। এটি বলে সে ওই সুদর্শন লোককে ধন্যবাদ জানানোর জন্য যাবেন, তখন তিনি সেই লোকটিকে আর দেখতে পেলেন না। তিনি ভাবলেন লোকটি ভালো পরামর্শ দিয়ে কোথায় চলে গেলেন। এরূপ চিন্তা করতে করতেই প্রায় 30 মিনিট পরই
দূরের এক মসজিদ থেকে আজানের আওয়াজ পাওয়া গেল। তারপর শাহিন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে মশিউর সাহেবের কাছে গিয়ে বললেন যে ভাই চলুন তাহলে রওনা দেই। এই বলে তারা তাদের গন্তব্যে রওনা দিল। ভোরের আলো ফুটার 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। লাশ সেফলি পৌঁছানোর জন্য সে যে টাকা দাবি করেছিল তার পরিবারের লোকজন তাকে তার 2 গুণ টাকা প্রদান করেছিল, কিন্তু সে এটি মোটেও বুঝে উঠতে পারছিল না যে সে অজ্ঞান হওয়ার পরও গাড়ি কিভাবে একা একা পথ অতিক্রম করলো। এটি জানার জন্য সে রংপুরে ওই দিন অনেক খোঁজাখুঁজির পর একজন বড় হুজুরের খবর পায় এবং তাকে গিয়ে তার সাথে ঘটা অ্যাম্বুলেন্সের ঘটনাটি বলে। তখন সে বলে যে এই ঘটনার রহস্য জানতে তাকে একদিনের সময় দিতে। তো তিনি একদিন কষ্ট করে রংপুরে অবস্থান করে। তার পরের দিন যখন সে ওই বড় হুজুরের কাছে যায় তখন সে বলে যে তোমার উপর আল্লাহর রহমত আছে যার কারণে বেঁচে গিয়েছো। ওই দিন রাতে তোমাদের অ্যাম্বুলেন্সের পেছনে পড়েছিল পিশাচ প্রকৃতির গয়লান জিন। এরা মানুষকে পথভ্রষ্ট করে তাদের হত্যা করে, কিন্তু সেটির আসল টার্গেট ছিল তোমাদের অ্যাম্বুলেন্সে থাকা লাশটি। সেটি যখন তোমাদের পথভ্রষ্ট করেই ফেলেছিল ঠিক তখনই একজন বড় আল্লাহওয়ালা মুমিনদার জিন অতিক্রম করছিল সেই জায়গাটি। তোমাদের গাড়িতে থাকা ওই গয়লান জিনকে দেখতে পেয়ে সে ওই গয়লান পিশাচটিকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয় এবং সে মুমিন জিনটি দেখতে পায় যে তোমরা গাড়ির ভিতর অজ্ঞান হয়ে গেছো। তো সে তোমাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে একটি সেফলি জায়গায় পৌঁছে দেয় যেখানে কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে সে তোমার সাথেও দেখা করে বলেছিল যে 30 মিনিট পর আজান, এরপর তাদের গন্তব্যে রওনা দিতে। তুমি তার এই কথাটি শুনে আরো ভালো কাজ করেছিলে। তখন বড় হুজুর তাকে বলেছিল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তে এবং সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে। সে বড় হুজুরের সকল কথা শুনেছিল এবং সেটিই ছিল তার অ্যাম্বুলেন্সের শেষ কাজ। এরপর থেকে সে অ্যাম্বুলেন্সের কাজ করা ছেড়ে দিয়ে অন্য পেশার কাজে লেগে যান। তো এই ছিল শাহিন ভাইয়ের থেকে সংগ্রহ করা ঘটনাটি। বর্তমানে তিনি ঢাকার মধ্যে পিকআপের একটি মালামাল ডেলিভারির ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকার আহ্বান রইল। এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। বিদায় নেওয়ার আগে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের আনন্দের শুভেচ্ছা দিয়ে পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।